প্রিয় দর্শক, আপনারা দেখছেন শিশির লার্নিং ইনভেস্টমেন্ট গোল। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় ন্যাশনাল ব্যাংক লিমিটেড। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ। ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর প্রতিষ্ঠাতা জয়নুল হক শিকদার এই বছরের শুরুর দিকে তিনি মারা গেছেন। তো সংসদে প্রধানমন্ত্রী তার সম্পর্কে কিছু কথা বলছে। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, শিক্ষানুরাগী ছিলেন, সমাজসেবক ছিলেন, আওয়ামী লীগের দুর্দিনের বন্ধু ছিলেন। তো এটা ছিল প্রধানমন্ত্রীর ভাষ্য সংসদে। তো জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। এনবিএল প্রতিষ্ঠা হয়েছে 1983 সালে। 1983 সালে যাত্রা শুরু করছে 23শে মার্চ, কিন্তু এটা উদ্বোধন করছে 28শে মার্চ 1983, অর্থাৎ 1983 সালের 28শে মার্চ এটা উদ্বোধন হয়েছে। বর্তমানে এর 213টা ব্রাঞ্চ আছে, 14টা সাব ব্রাঞ্চ আছে। এনবিএল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ওয়েস্ট ধানমন্ডিতে অবস্থিত। সেখানে এখন 1140 জন ছাত্রছাত্রী পড়ালেখা করে। তো ওদের স্কুল, এনবিএল স্কুলটা এনবিএল ব্যাংক থেকে পরিচালিত হয়। এদের ভীষণ সব কোম্পানির একটা ভীষণ থাকে, সুন্দর করে লেখা থাকে কী করবে না করবে। তো আমি যেটা ওদের মিশন থেকে যেটা এক্সপোজ করা আছে, যা দেখলাম, সেখানে ওরা লেখে কন্টিনিউয়াস আপগ্রেডেশন অ্যান্ড ডাইভার্সিফিকেশন। তো আপনারাই বুঝতে পারবেন কন্টিনিউয়াস আপগ্রেডেশন অ্যান্ড ডাইভার্সিফিকেশন ওদের আছে কি না। ভীষণ লেটেস্ট ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি। তো তারা চেষ্টা করে তাদের লেটেস্ট ইনফরমেশন এবং টেকনোলজি তারা ইউজ করার চেষ্টা করতেছে না এনশিওরিং হাই স্ট্যান্ডার্ড অফ ক্লায়েন্টলি। এখানে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের কিছু কার্যক্রম আছে। ওকে, তারা স্পন্সর করছিল নেপাল আর্থকোয়াকের সময়, সেখানে মেডিকেল টিম পাঠাইছে। যে শিকদার ওমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের টিম ছিল। তো এটা এটা এনবিএল দ্বারা পরিচালিত না, তাও আমার মনে হয় এটা একই ব্যক্তি, জয়নুল হক শিকদার ওমেন মেডিকেল কলেজ হবে। তো সে একই ব্যক্তির কোম্পানি, অর্থাৎ একই ব্যক্তির মেডিকেল কলেজ, একই ব্যক্তির ব্যাংক, সেই হিসেবে তাদের একটা কর্পোরেট বন্ড আছে। তো সেখানে স্পন্সর ছিল এনবিএল লিমিটেড। তার একটা সামাজিক কার্যক্রম বলা চলে। এখানে তাদের খেলাধুলা বিষয়ক অংশগ্রহণ ইত্যাদি ইত্যাদি, ব্যাংক ওপেনিং সেরিমনি। এখানে দেখতে পাচ্ছেন বর্তমান চেয়ারম্যান কে আছে, বর্তমান চেয়ারম্যান ডিরেক্টরদের নাম। এগুলো না জানলে চলবে। আমাদের দরকার হচ্ছে এনবিএলের ফাইন্যান্সিয়াল টার্ম। যদি এনবিএলের ইনভেস্ট সম্পর্কিত কোনো তথ্য জানতে চান, তাহলে আপনারা এখানে এই ব্যক্তিকে কল করতে পারেন অথবা এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন। এখানে দেখা যাচ্ছে এনবিএলের ওয়েবসাইট থেকে যেটা জানা যায় যে এখন বর্তমানে তাদের শেয়ার হোল্ডার সংখ্যা কত, কাদের কাছে কী পরিমাণ শেয়ার আছে। তো স্পন্সর ডিরেক্টরদের কাছে বর্তমানে শেয়ার আছে 30.99, গভর্নমেন্টের কাছে 0 শেয়ার, ইনস্টিটিউটের কাছে 22.35, ফরেন 0.91 এবং পাবলিকের কাছে আছে 45.75। তো এখানে দেখা যাচ্ছে সাধারণ জনগণ অর্থাৎ পাবলিকের কাছে অনেক বড় পরিমাণ শেয়ার। তো সেই কারণে এই শেয়ারটার দাম অনেক কম বাজারে, হয়তো 7.5 থেকে 9.5 মনে হয় এবছরে ওঠানামা, 8.9 অথবা 9.5 ম্যাক্সিমাম। তো এর মধ্যে ওঠানামা করতেছে। এর কারণ হচ্ছে পাবলিকের কাছে প্রচুর পরিমাণ শেয়ার। তো পাবলিক যখন ইচ্ছা তখন তাদের শেয়ার বিক্রি করে দেয়, তারা হোল্ড করতে পছন্দ করে না। এখানে দেখি কি পরিমাণ শেয়ার আছে। এখানে এক লাইনে শেয়ার সংখ্যা লেখা আছে স্পন্সর ডিরেক্টরদের কাছে। এখানে দেখা যাচ্ছে 30.99, অর্থাৎ
নাম্বার অফ শেয়ার এখানে দেওয়া আছে। তো এটা এ, দেখার দেখার সুবিধার্থে এটা মনে রাখার কিছু নাই। তবে এখান থেকে আমরা যেটা মেইন দেখব সেটা কি, সেটা হচ্ছে পাবলিকের কাছে কি পরিমাণ শেয়ার আছে, স্পন্সরের কাছে কি পরিমাণ শেয়ার আছে। যদি স্পন্সরের কাছে বেশি পরিমাণ শেয়ার থাকে, ইয়োর ইনভেস্টমেন্ট ইজ সেফ। ইনভেস্টমেন্ট ইজ সেফ মিনিং, ওকে, একটা কোম্পানির স্পন্সরদের কাছে যদি শেয়ার থাকে, তো সেই স্পন্সর অথবা কোম্পানির মালিক চাবে না যে তার কোম্পানির শেয়ার ইমিডিয়েট ফল করুক, কারণ তাতে তারও লস হয়। কিন্তু পাবলিকের কাছে যদি বেশি পরিমাণ শেয়ার থাকে, সেখানে ইনভেস্টমেন্ট করা একটু রিস্কি, কারণ তাদের অনেক সময় যদি শেয়ারের দাম কমে, তখন তাদের একটা ফিয়ারফুল অ্যাক্টিভিটি চলে আসে, তখন তারা ইমিডিয়েট সেল দিতে থাকে, তখন বাজারে লিকুইডিটির পরিমাণ বাড়তে থাকে, তো শেয়ারের দামও কমতে থাকে। সেই ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট করা একটু রিস্কি। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 2013 সাল থেকে 2020 সাল পর্যন্ত, অর্থাৎ 2020 সালে এক ব্যক্তি শেয়ার সেল করছে 7.2, কিন্তু এর আগে এই 7.2 দিয়ে কেউ শেয়ার ক্রয় এবং বিক্রয় করে নাই। তার মানে এখানে মিস্টার এম হায়দার চৌধুরী, সে গত বছর কিছু শেয়ার বিক্রি করছে 7 টাকা 20 পয়সায়, অর্থাৎ এই 7 টাকা 20 পয়সার এটার ফেস ভ্যালু ছিল কিন্তু 10 টাকা, ফেস ভ্যালু ছিল 10 টাকা। এখন 7 টাকা 20 পয়সার শেয়ার, 10 টাকার শেয়ার সে 7 টাকা 20 পয়সায় বিক্রি করতে বাধ্য হয়েছে, কারণ এই শেয়ারটার দাম বাড়ে নাই হয়তো নানা কারণে। তারা প্রতি বছর হয়তো বোনাস শেয়ার দিয়ে গেছে, তো বোনাস শেয়ার দেওয়ার কারণে এই ফেস ভ্যালু 10 টাকা এর নিচে আস্তে আস্তে অনেক নিচে চলে আসছে। তো প্রত্যেক বছর যদি 5% 10% করে শেয়ার বোনাস দেয়, তাহলে এই 2013 সাল থেকে 2020 সাল পর্যন্ত সেই 10 টাকা ফেস ভ্যালুর দাম দাঁড়াইছে হয়তো 4 টাকা 5 টাকায়। তো এটা আমার ধারণা যে এটা এরকমই হয়েছে। নাহলে একটা ব্যাংকের শেয়ার, যে ব্যাংকটা এস্টাবলিশ একটা ব্যাংক, যাদের 234টার মতো ব্রাঞ্চ আছে, যাদের 213টার মতো ব্রাঞ্চ, 14টার মতো হচ্ছে সাব ব্রাঞ্চ আছে, এবং তাদের অ্যাসেটের পরিমাণও অনেক বেশি, তাদের এই অবস্থা হওয়ার কথা না। যেখানে তৃতীয় প্রজন্মের, চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো অনেক ভালো করতেছে। এখানে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিস্টেড এনবিএল কোম্পানি, তো তার কি কি ইনফরমেশন দেওয়া আছে এখানে সব ইনফরমেশনগুলো হচ্ছে অথেন্টিক। এখানে 28 অক্টোবর অর্থাৎ 28শে অক্টোবরের ইনফরমেশন অনুযায়ী এটা লাস্ট ট্রেড প্রাইস ছিল, অর্থাৎ লাস্ট প্রাইস ছিল 8 টাকা 10 পয়সা। এখানে এর ওপেনিং প্রাইস ছিল ওই দিনের 8 টাকা 10 পয়সা। আচ্ছা, মার্কেট ক্যাপিটাল আছে এখানে 24,531 মিলিয়ন। তো মার্কেট ক্যাপিটাল, ফেয়ার ক্যাপিটাল 24,531 মিলিয়ন, অর্থাৎ মোটামুটি ভালো একটা মার্কেট ক্যাপ বাজারে আছে ওদের। উইথ 52 উইক মুভিং রেঞ্জ, অর্থাৎ গত 52 সপ্তাহে, যদি এটা হচ্ছে গত এক বছরের রেট, 5 টাকা 6 টাকা 80 পয়সা থেকে 9 টাকা 70 পয়সা, তার মানে 9 টাকা 70 পয়সা ছিল এবার হাইয়েস্ট এই ব্যাংকটার দাম, 6 টাকা 80 পয়সা ছিল সর্বনিম্ন। এখন এদের মার্কেট লট কি পরিমাণ আছে, এখানে ফেস ভ্যালু আছে 10 টাকা, ওকে। তো মার্কেট ক্যাপিটাল আছে 50,000 মিলিয়ন, অথরাইজ ক্যাপিটাল আছে 50,000 মিলিয়ন। এখানে টোটাল সিকিউরিটিস, বর্তমান সিকিউরিটিসের পরিমাণ দেওয়া আছে, এখানে হিসাব করে নেন। এখানে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তার মানে 306 কোটির শেয়ার বাজারে তাদের আছে, 306 কোটি প্লাস শেয়ার বাজারে আছে। ব্যাংকিং সেক্টরে এই এনবিএল অন্তর্ভুক্ত। তো আমরা এখানে কি দেখি, এখানে ওই আগের জিনিসটা দেখলাম যে স্পন্সর ডিরেক্টরের কাছে 30.99, পাবলিকের কাছে 45.75 শেয়ার। অথরাইজ ক্যাপিটাল তারা ইউজ করছে 61.3, পেইড আপ ক্যাপিটাল, রিমেনিং ক্যাপাসিটি আছে হচ্ছে 38.7। এদের শর্ট টার্ম লোন
শর্ট টার্ম লোন আছে 8,337 কোটি টাকা, সরি 8,337 মিলিয়ন, অর্থাৎ 833 কোটি টাকা আছে। 833 কোটি টাকা ওদের বর্তমান লোন আছে, হয় সেটা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের কাছে, নাইলে বাংলাদেশ ব্যাংকের কাছে। তো এনবিএল যে বছরে ইনকাম করে তার একটা পরিমাণ এই লোনের অবশ্যই যাদের কাছ থেকে লোন নিছে তাদের ইন্টারেস্ট দিতে হয়, সেখানে চলে যায়। আমরা এদের পেইড আপ ক্যাপিটাল ছিল 50,000 মিলিয়ন, ওকে, সেখানে তাদের লোন আছে, শর্ট টার্ম লোন আছে 833 কোটি টাকা। তো 833 কোটি টাকা, এটা আমাদের মাথায় রাখতে হবে যে এনবিএল যদি কিছু ইনকাম করে সেই হিসাবে তারা ডিভিডেন্ড দিতে পারতেছে না কেন? এর কারণ হচ্ছে এখানে এদের ডেপ্ট আছে, অর্থাৎ এদের লোন আছে বাজারে 833 কোটি টাকা। এখানে যদি আমরা গত কয়েক বছর এদের ইনকাম অ্যানালাইসিস করি, তাহলে এখানে কি দেখতে পারবো, যে এখানে দেওয়া আছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইনফরমেশনে যেটা দেওয়া আছে 2015 থেকে 2019 সাল পর্যন্ত ওখানে শো করতেছে তাদের 2019 সালে তাদের ইনকাম ছিল 1.41, অর্থাৎ 2019 সাল, এখানে 2019 সালের মধ্যে 2019 সালের আপ টু ডিসেম্বর পর্যন্ত তাদের ব্যাংক ক্লোজিং ডে। তো 1 টাকা 41 পয়সা ছিল এদের ইনকাম, 1 টাকা 41 পয়সা আর্নিং পার শেয়ার। এখানে 16 টাকা 68 পয়সা ছিল এদের, 16 টাকা 68 পয়সা ছিল নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার। তো নেট অ্যাসেট ভ্যালু দেখেন একটা ইন্টারেস্টিং, এখানে প্রত্যেক বছরেই নেট অ্যাসেট ভ্যালু আস্তে আস্তে কমতেছে। এই নেট অ্যাসেট ভ্যালু কমার পিছনে আরেকটা কারণ হচ্ছে প্রত্যেক বছর তারা 5%, 10% বোনাস শেয়ার দিয়ে থাকে। বোনাস শেয়ার, এখানে প্রত্যেক বছর তারা বোনাস শেয়ার দিয়ে, আপনার যখন এই বোনাস শেয়ার দেবে তখন এই ধরেন আপনার 100টা শেয়ারের বিপরীতে অ্যাসেট ভ্যালু ছিল ধরেন 2,000 টাকা, এখন আপনাকে 110টা শেয়ার বেশি দিল, সেই ক্ষেত্রে কী হলো, 110টা শেয়ারের ভ্যালু 2,000 টাকা। তো তাহলে এখান প্রথম লাইন থেকে যদি আমরা হিসাব করি, এখানে দাঁড়াবে কি নেট অ্যাসেট ভ্যালু 10 টাকা, আর এখানে 10 টাকা না, সরি 20 টাকা। তো এখানে যদি আবার এটার ক্ষেত্রে কী দাঁড়াবে, নেট অ্যাসেট ভ্যালু 2,000 ডিভাইডেড 110, তার মানে এটার নেট অ্যাসেট ভ্যালু যাবে 10 টাকার কমে। তো সেই হিসেবে এই নেট অ্যাসেট ভ্যালুগুলো প্রত্যেক বছরেই কমতে থাকে, অর্থাৎ এটা ধরেন 8 প্লাস ওর সামথিং। তো নেট অ্যাসেট ভ্যালুগুলো প্রত্যেক বছরেই কমতেছে। এটা এক একটা ব্যাংকের স্ট্র্যাটেজি। তো এখানে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গত বছরের 31শে ডিসেম্বর 2020, যেটা ভেরি রিসেন্ট। এখানে দেখেন আবার টোটাল অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস অ্যান্ড ক্যাপিটাল। তো গত বছরে এদের যেটা ছিল টোটাল অ্যাসেট, লাইবিলিটিস অ্যান্ড ক্যাপিটাল, তো গত বছর যেটা ছিল 463, এরকম কিছু বড় একটা ফিগার, আর এখানে 529, অর্থাৎ এদের টোটাল অ্যাসেটের পরিমাণ বৃদ্ধি পাইছে। ওকে, 463 আর এখানে 529, তার মানে এটার অ্যাসেটের পরিমাণ বৃদ্ধি পাইছে। তো অ্যাসেটের পরিমাণ বৃদ্ধি পাওয়া মানে গুড সাইন, এটা হয়তো পরবর্তীতে ভালো করতে পারবে। নেট প্রফিটের যদি আমরা হিসাব করি, এখানে 4+ আর এখানে 3+, তার মানে 2019 সালে যেই টাকা ইনকাম করছে 2020 সালে তারা সেই পরিমাণ টাকা ইনকাম করতে পারে নাই, অর্থাৎ অনেক কম টাকা ইনকাম করছে। তো নেট প্রফিট এখানে পুরোপুরি ফাইনাল রেজাল্টটা দেওয়া আছে, এখানে আফটার ট্যাক্স, বিফোর ট্যাক্স, ইকুইটি হোল্ডার, তো সেই হিসাবগুলো দেওয়া আছে। এত হিসাব আমাদের না দেখলেও তো চলবে, আমরা শুধু দেখব নেট প্রফিট আফটার ট্যাক্স কত। এটা 2019 সালে ছিল এখানে, 2020 সালে হচ্ছে এখানে। তো আমাদের শুধু এই অংশটা দেখলেই হবে যে আসল কি আমাদের এই কোম্পানির কি, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের কি অ্যাসেট বাড়লো নাকি কমলো। তো আর
নাম্বার 2, তারা কী পরিমাণে ইনকাম করলো, গত বছরের থেকে কি এবছর তারা ইনকাম বেশি করতে পারছে না কম করতে পারছে, কম্পেয়ার। নাম্বার 3, কম্পেয়ার করতে হবে আর্নিং পার শেয়ার কত, আর্নিং পার শেয়ার কত, গত বছরের কত, এবছরের কত। তারপরে নির্দিষ্ট একটা আপনার অ্যাসেট ভ্যালু, যে অ্যাসেট ভ্যালু থাকে, লেটস আর্নিং পার শেয়ার 1.18, আর্নিং পার শেয়ার 1.34। তো 2019 সালে আর্নিং পার শেয়ার ছিল 1 টাকা 34 পয়সা এবং 2020 সালে আর্নিং পার শেয়ার 1 টাকা 18 পয়সা। তার মানে তাদের নেট অ্যাসেট ভ্যালুর বিপরীতে তারা ইনকাম করছে 1 টাকা 18 পয়সা। তারপরে তাদের নেট অ্যাসেট ভ্যালু কত ছিল এখানে, আমার মনে হয় 18 টাকা ছিল নেট অ্যাসেট ভ্যালু। 18 টাকায় তারা ইনকাম করছে 1 টাকা 18 পয়সা। এর আগে ছিল এটা 18 টাকায়, ধরে নিলাম এটা 19 টাকা ছিল, তো 19 টাকা তারা ইনকাম করছে 1 টাকা 34 পয়সা। তাদের পারফরমেন্স ওকে, আই থিঙ্ক কন্টিনিউ সেম, দে ক্যানট আপগ্রেড দেমসেলফ। অর্থাৎ তাদের বিজনেস স্ট্র্যাটেজিতে আমার মনে হয় কিছু সমস্যা আছে, কারণ তারা গত বছর যেরকম ইনকাম করছে তার পরের বছরও সেই হারে ইনকাম করতেছে, কিন্তু তাদের নেট অ্যাসেট ভ্যালুর পরিমাণ বাড়ছে কিন্তু আর্নিং পার শেয়ার বাড়ে নাই। এখানে ডিভিডেন্টের একটা ছক দেওয়া আছে, যে ডিভিডেন্ট 1920 সালে কী পরিমাণ তারা আর্ন করছে, তো 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন যে নেট অ্যাসেট ভ্যালুগুলো আস্তে আস্তে প্রত্যেক বছরে ডিক্রিজ হচ্ছে, অর্থাৎ কমে যাচ্ছে। এখানে আমরা কারেন্ট পি রেশিও যেটা হিসাব করো 15.58, পি রেশিও স্টিল অ্যাকসেপ্টেবল। ওকে, এটা যদি ব্যাংকের ক্ষেত্রে যদি 15 অর্থাৎ 10 থেকে 15 হয়, ইটস ওকে, কিন্তু বেটার ইজ ওকে আপনার যদি এটা 5 থেকে 10-এর মধ্যে হইতো, ইটস এক্সিলেন্ট ফর ইনভেস্টর, অর্থাৎ সেক্ষেত্রে আপনার চোখ বুঝে আপনি ইনভেস্ট করতে পারতেন। কিন্তু এটার পি রেশিও বর্তমানে হচ্ছে 15.58, তো আপনি ইনভেস্ট করতে পারেন এখানে। 15.58 স্টিল অ্যাকসেপ্টেবল। এখানে যারা লং টার্ম ইনভেস্টর তাদের তাদের জানার জন্য এখানে দেখেন, আমি একটু আগে বললাম যে তারা প্রতি বছরই বোনাস শেয়ার দিয়ে থাকে। বোনাস শেয়ার দিতে দিতে তারা কী অবস্থা করছে, তো আমাদের ধরেন এই সব শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা, সেই 10 টাকা 2015 সালে তারা 15% বোনাস দিছে, তার মানে শেয়ারের সংখ্যা বাড়াইছে। 2016 সালে তারা আবার 20% বোনাস শেয়ার দিছে, 2017 সালে আবারও 12% বোনাস শেয়ার দিছে, 2018 সালে আবারও 10% বোনাস শেয়ার দিছে, 2019 সালে 5% বোনাস শেয়ার, 2020 সালেও আপনার 5% বোনাস শেয়ার। তার মানে তারা বোনাস শেয়ার দিতে দিতে আপনার একটা শেয়ারের দাম একেবারে নিচে নিয়ে আসছে। তার মানে এখানে এই গত 5 বছরের হিসাবে কি দেখা যায়, 15 আর 20, 35 আর 10 হচ্ছে 45 আর 12, এখানে 57 প্লাস 10, অর্থাৎ 57 প্লাস 10 হচ্ছে 67, অর্থাৎ গত 6 বছরে 67% বোনাস শেয়ার দিছে। তার মানে যদি এটার একটার ভ্যালু যদি 10 টাকা থাকে, ফেস ভ্যালু 10 টাকা ছিল, এটার 67%, অর্থাৎ এটার দাম দাঁড়াইছে এখন, এটার পুরো দাম 0.67, তাহলে এটার দাম বর্তমান দাম হবে কত, এখানে 6.7, অর্থাৎ এই শেয়ারটার বর্তমান অরিজিনাল দাম হচ্ছে 6.7 টাকা, কিন্তু মার্কেট ভ্যালু বর্তমানে এটার আছে 8.10। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি, যে এখানে প্রত্যেক বছরে তারা একটা বোনাস শেয়ার দিয়ে গেছে কন্টিনিউ, তারপরে যদি ক্যাশ দিয়ে থাকে সেটা ক্যাশ দিছে, সেটা অন্য ব্যাপার। তো বোনাস শেয়ার কীভাবে অ্যাফেক্ট করে যে আপনার শেয়ারের ভ্যালুর উপর, তো আপনারা যা সবাই জানেন যে ফেস ভ্যালু 10 টাকা, কিন্তু ফেস ভ্যালু 10 টাকা হলে প্রত্যেক বছর বোনাস শেয়ার দিতে দিতে এই শেয়ারটার দাম অনেক কমাই ফেলছে। এখানে একটা কম্পারেটিভ গ্রাফ, গত 2 বছরের কম্পারেটিভ গ্রাফে আমরা দেখব এক বছরের একটা, 2 বছরের একটা। এখানে অক্টোবর 2020, নাও অক্টোবর 2021, আর এ পাশে অক্টোবর 2019। এখানে অক্টোবর নভেম্বর এখানে 2020 to 21। তো এখানে আপ অ্যান্ড ডাউন সবসময় আসে মার্কেটে,
জানুয়ারি মাসে এই শেয়ারটা শেয়ারের দাম অনেক বৃদ্ধি পাইছে। এখানে 1 বছরের গ্রাফ থেকে দেখা যাচ্ছে। তাহলে আমরা 2 বছরের গ্রাফে আমরা দেখি, 2 বছরের গ্রাফেও আপনার জানুয়ারির সময় শেয়ারটার দাম বৃদ্ধি পাইছে। আর এখানে দেখেন জানুয়ারিতে এখানেও একটা বড় রকমের পিক। তার মানে এই শেয়ারটা জানুয়ারিতেই জাম্প করে বেশি, তখন তার শেয়ারের ভ্যালু বেশি থাকে জানুয়ারিতে। যদি অন্য কোনো সময় দেখি, আর একটা পিক আছে এখানে হচ্ছে জুন মাসে। তো জুন মাসের পিকে এখানে আমরা 2 বছরের এখানে যদি দেখি, তো এখানেও আপনার একটা পিক আছে জুন মাসে। তো এখানে দেখতে পাচ্ছেন যে তো জানুয়ারিতে এই শেয়ারটার দাম বৃদ্ধি পায়। তারপরে জুন মাসে এই শেয়ারটার দাম বৃদ্ধি পাচ্ছে জুন মাসে। এরপরে আর কোনো পিক আছে কিনা, আর একটা পিক এখানে দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাসে। তো সেপ্টেম্বর মাসে একটা পিক আছে সেপ্টেম্বর মাসে। তো এখানে দেখি 2 বছরের সেপ্টেম্বর মাসে কোথায় থাকে। তো এখানের সেপ্টেম্বর মাসে যেই পিকটা, এখানে আর একটা পিক থাকবে অবশ্যই যদি এখানে থাকে। অক্টোবর সেপ্টেম্বর এখানে। তো সেপ্টেম্বরে এখানে পিক এখানে বলা যাবে না, পিকের মধ্যে আছে। তো মোটামুটি ধরে নিলাম এই শেয়ারটার জানুয়ারি, জুন, অক্টোবর এই 3 মাসে এই শেয়ারটার দাম বেশি থাকে। আশা করি বুঝতে পারছেন যে আপনার কখন এই শেয়ারটা সেল করবেন। এই হিসাবে আপনি একটা ধারণা নিতে পারবেন যে ন্যাশনাল ব্যাংকের শেয়ার কখন দাম বেশি থাকে নর্মালি। আমার নেক্সট ভিডিওগুলো হবে স্টক অ্যানালাইসিস অফ গ্রামীণফোন অ্যান্ড আদার্স ভিডিও। আশা করি সেই ভিডিওগুলো দেখবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য